নমস্কার, চলে এসেছি আমার বৈঠকখানায়। ট্যান ট্যানান! বৈঠকখানা ঝাঁপি অনেক দিন পর খুলে ফেলেছি। আপনাদের সামনে আমার অনেক দিন আসা হয়নি। সরি, গলদ হয়ে গেছে একটা বিশাল। সামাজিক, শারীরিক অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে গেলাম। কিন্তু আমি জানি আপনারা আমার সঙ্গে সবসময় আছেন। সেই সাহসের ওপর পা দিয়েই কিন্তু আমার পথটি চলা। আজকে একটা দারুণ দিন জানেন? আজকে এমন একজন মানুষকে আমি সঙ্গে পেয়েছি, যে মানুষটি কি বলবো, সৌন্দর্য জগতের মানুষ। সুন্দর হতে কেনা চাই বলুন? হ্যাঁ, সাজতে যদিও আমি একটু কমই পারি, কিন্তু সুন্দর হতে কেনা ভালোবাসে। কিন্তু সেই সৌন্দর্য জগতের আড়ালে সেই মানুষটারও একটা ছোটবেলা আছে, একটা মনের ইচ্ছে আছে। সব কিছু নিয়ে আজকে চলে এসেছি তাকে নিয়ে। বলে দিই কে? শুরু করি। যশশ্রী! কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? বিন্দাস চলছে। আজকে তোমাকে পেয়েছি অনেক কষ্টে, মোটে পাওয়া যায় না, ভীষণ ব্যস্ত মানুষ, না ব্যস্ত না, কাজ নিয়ে ব্যস্ত। কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু আজকে তোমার সঙ্গে যে কথাগুলো বলবো সেগুলো একদম কি বলবো, ঘরোয়া কথা। বৈঠকখানায় একজন বন্ধু আর একজন বন্ধুকে যেরকম ভাবে বলে। একদম, বলো। জেনে নেবো তোমার ছোটবেলা, তোমার শৈশব। শৈশব সবারই খুব মজার হয়, কারণ ওই সময় কি হয়, আমাদের স্লেটটা পুরো খালি থাকে। তুমি যা কিছু ভাবতে পারো, যা কিছু করতে পারো। বাট আমি খুব বলতে পারি, আমি এমন একটা পরিবারে জন্মেছি যেখানে ছোটবেলাটা খুব সুন্দর ছিল। আমরা এখনকার মতো কমপ্লিকেটেড আমাদের ছিল না, বকুনি ছিল, শাসন ছিল, আর আমাদের প্রচুর মজাও ছিল। সেই মজাটাকে আমরা এনজয় করতাম। এক্স্যাক্টলি। হ্যাঁ, এখন বকা যায় না। তখন হয়তো বুঝতে পারতাম না, তখন মনে হতো আচ্ছা এটা করে ফেলেছি, এবার হোয়াটস কামিং নেক্সট। বাট এখন সেটা মনে হয় ওটা খুব ভালো একটা শৈশব কেটেছে আমাদের। তো এই যে তুমি আজকে যে এই প্রফেশনে এসেছো, সেই প্রফেশনের ব্যাপারে কি তোমার শৈশব থেকেই একটা মাথার মধ্যে কিছু চলতো? সেটা নয়, বাট আমার যেটা হতো, যদি আমি ছোটবেলা থেকেই না খুব সাজতে বা সাজাতে, আমি ভেরি মেটিকুলাস পারসন। তো ওই জায়গাটা বোধহয় কোথাও ছিল। বাট আমার এরকম ছিল না যে শৈশবে আমি খুব শান্তশিষ্ট ছিলাম, একদমই না। আমার সব স্পোর্টস গুলো, মানে আমি পুতুল খুব কম খেলেছি ছোটবেলায়, ফুটবল খেলেছি। আচ্ছা, বাহ! আর আমি যেহেতু তোমাকে আগেও বললাম যে একটা খুব মানে অনেক প্রচুর অ্যাক্টিভিটিস ছিল আমাদের। ওকে। ক্যারাটে শিখেছি ছোটবেলায়। ইউ নো হোয়াট, আমি গাড়ি এটা ইন্সপায়ার করবো না, আমি এই জেনারেশনকে কখনোই, ভুল কাজ করেছি। সেটা হয়তো একটু বড় হয়ে শেখা উচিত ছিল। আমি 12 বছর বয়সে ড্রাইভিং শিখেছি। ওয়ান্ডারফুল। নো, ইটস নট, ইটস নট। এখন ইটস আনলফুল। তখন বুঝতাম না, কিন্তু 12 বছর কোনো বাচ্চা এই কথাটা শুনে যেন ইন্সপায়ার্ড হবে না, একদম ইন্সপায়ার্ড হবে না। কারণ ও নিজে স্বীকার করেছে, এই কথাটা কোনো বাচ্চা যেন না শোনে এবং প্রভাবিত না হয়। হ্যাঁ, সবকিছুর একটা বয়স আছে, বয়সে নিশ্চয়ই শেখা উচিত। কিন্তু আমরা তখন হয়তো পৃথিবীটা অন্যরকম ছিল, আমাদের এত বেশি রুলস রেগুলেশনের সতর্কতাও ছিল না, এবং আমি স্বীকার করছি এটা খুব কম বয়সে খুব ভুল হয়েছে। কিন্তু স্টিয়ারিং এ কন্ট্রোল, আর যেদিন ধরা পড়লাম তারপরে একেবারে 18 পার হওয়ার পরেই ড্রাইভিং লাইসেন্স পেয়েই চালিয়েছি। তো কিন্তু শিখেছি আমি 12 বছর বয়সে। আচ্ছা, একটু কিছু মানে মিষ্টি স্মৃতি বলো, যে সময়টায় মানে তুমি স্কুলে পড়ছো, হ্যাঁ স্কুল থেকে জাস্ট কিংবা কলেজে পা দিচ্ছ, এইরকম সময় একটা কোনো মিষ্টি স্মৃতি বলো। অনেক আছে এরকম, এরকম ছোট্ট করে কিছু একটা হোক। ওটা তো স্বপ্ন দেখারই বয়স। হ্যাঁ, একদম প্রচুর স্মৃতি একদম আছে, একদম। ওরকম পার্টিকুলারলি কিছু মনে পড়ছে না। আচ্ছা। বাট প্রচুর ভালো লাগা। আর যেহেতু আমাদের সময় আমরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। এখন আমি খুব স্যাড ফিল করি, এখন বাচ্চারা হয়তো এই যুগেরও কিছু ভালো জিনিস আছে, বাট এখন যেটা হয় খুব বেশি ওই মাঠ পায় না খেলার।
একটা কমপ্লেক্সের মধ্যে। রাইট। তো ওই জায়গাটা আমাদের আমাদের মধ্যে ছিল সেটা কিন্তু আমরা পেয়েছি এবং আমরা কিন্তু খুব লাকি তার একা জন্য। একা প্রথমবার বন্ধুরা সিনেমা দেখতে যাওয়া, এই অ্যাডভেঞ্চার গুলো, হুম। এবং বেশ তার মধ্যে সিনেমার টিকিট কেটে কোচিং ক্লাস বাঙ্ক করে সেই সিনেমাটা দেখতে যাওয়া, এবং তার মধ্যে আচ্ছা কারোর বাড়ি গার্জেন চলে আসছে, কেউ পাড়ার চলে আসছে, এই ভয়টা, এগুলো না এরকম একটা ভয় কিন্তু আমাদের মনে কাজ হ্যাঁ, করতো। যেটা খুব হ্যাঁ, নস্টালজিক না এখন। সেটা খুব নস্টালজিক। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস যশস্বী তুমি মনে করো যে এখনকার বাচ্চাদের মধ্যে সে ভয়টা কিন্তু কাজ করে না। সরি টু সে, আপনারা অন্যভাবে নেবেন না, কিন্তু এইটা বলতে আমি বাধ্য হচ্ছি যে এখনকার বাচ্চাদের মধ্যে ভয় ঢর ব্যাপারটা কিন্তু অনেকাংশেই নেই। হ্যাঁ, আমরা কিন্তু অনেক সেটা বেশি হয়তো ভয় এই পেতাম যুগের কিছু গুণ আছে, ওই সময়ের ওটা ছিল। যুগ অনুযায়ী। এবার ওই গানের মতো আমার মানে সবাই আমাদের জেনারেশনের গান খুব ভালো, নেক্সট একদম জেনারেশনের গান খুব সব ভালো। একদম এটা সবাই একদম। বোধহয় আমার মানে সিনিয়র্সরাও এটা মানে মানবেন, হুম, যখন যে সময় আমরা সেটাই বলছি। সেটাই। এখনকার বাচ্চারা জেনজিরা তারা হ্যাঁ, অন্যভাবে একদম ভাবছে। একদম একদম। এটা আচ্ছা একটু জেনারেশন এবার এবার তুমি আমাকে বলো, এই যে তোমার শৈশব কাটলো, কৈশোর কাটলো, সবকিছু কাটলো, তুমি যে তোমার প্রফেশনের দিকে এলে, হ্যাঁ, তোমার এই যে মানুষকে সুন্দর করে তোলার এই যে প্রচেষ্টা, সেটা তো আর একদিনে হয়নি, প্রচুর জার্নি গেছে। হ্যাঁ, একটু ছোট্ট করে গল্পটা শুনি না। আমার এরকম একদম আমি মন থেকে আই ওয়ান্টেড টু বি অ্যান আইপিএস অফিসার। মাই ফাদার ওয়াজ ইনটু সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস। তো আর আমার মায়ের ব্যবসায়িক পরিবার। তো এই জায়গা থেকে, এন্ড দ্যাট ওয়াজ অটোমোবাইল, হুম মানে বিউটি হুম রিলেটেড হুম হুম ইন্ডাস্ট্রি না। হুম। সো সেই জায়গায় আমার এইখানে যে স্কোপ আছে, এই জগৎটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এক্স্যাক্টলি। কিন্তু আমার সাজতে খুব ভাল লাগতো, সাজাতে খুব ভাল লাগতো। সেটা মানে আম ছোটবেলায় আন্টিসদের, দিদিসদের বা ফ্রেন্ডদের নেল পলিশ করানো থেকে নতুন হেয়ার স্টাইল ট্রাই করা, ক্রিয়েটিভিটি থেকে বোধহয় কোথাও এটা এসছে। হুম আর আমি কনসিয়াস ভাবে কখনো ভাবিনি। হুম বাট দেন একটা সময় আমার মনে হয়েছে যে আমার চাকরি করাটা আমি খুব কম বয়সে শুরু করেছি আমার সালো। ২৬ বছর বয়সে। সো টু আর্লি। ইয়া অ্যান্ড আমার এইটাও ছিল না। আমাদের বোধহয় একটা জিনিস আমার মধ্যে খুব বেশি কাজ করেছিল। এখনো করে। আমি ওই বাবা-মা আমায় কিছু তৈরি করে দেবে সেটআপ, ওই জায়গাটায় আমি বিশ্বাসই করি না। আ এটা from the very beginning যদি। মানে আমার এখন যেরকম দেখি, মানে অনেককে আমি হুম দেখেছি হুম আশেপাশে। হুম। ওকে, বাড়ির কেউ এই ফিন্যান্সিয়াল সাপোর্টটা করছে। তো আমাদের সময় বা আমি এটা ভাবিনি, চাইওনি আমি কারোর কাছে। হয়তো চাইলে কি সাপোর্ট করতো সেটা সেটা সেকেন্ডারি, আলাদা ব্যাপার। বাট হুম আমি করিনি। হুম। তো আমি মানে যেটুকু আমার অড জবস করেছি, মানে আর একটা জিনিস আমার প্যারেন্টস এর আই এম ভেরি থ্যাঙ্কফুল, আমাদের ছোটবেলা থেকে কোনো কিছুতে কিন্তু আটকায়নি। সাপোর্ট ছিল। সাপোর্ট ছিল ইন দ্য সেন্স, ইফ ইটস ইওর ডল ইউ শুড টেক কেয়ার অফ ইট। আমি একটা পুতুল কিনে নিয়ে আসলাম, তার দায়িত্ব তোমার। ইফ ইটস ইওর পেট, ইউ শুড টেক কেয়ার অফ ইট। তো ওই দায়িত্বটা আমাদের মধ্যে ওইটা গড়ে শিখিয়ে ওঠে। দেওয়া হয়েছিল হ্যাঁ, কোথাও পুরোপুরি। বোধহয় আমার প্যারেন্টিং এ, মানে আমার হুম। প্যারেন্টস এর প্যারেন্টিং এ এটা ছিল। এইটা কিন্তু খুব দরকার, জানেন তো। এই যে আমরা মা বাবারা আমাদের ছেলে মেয়েদের সব দামি দামি জিনিস আমরা কিনে দিই, কিন্তু তারা ওই টেনেসিটি যে ইংরেজি শব্দটা আছে না, সেটা খুব ওই সামান্য একটা সময়ের জন্য থাকে। বাড়িতে একটি কুকুর কিনে নিয়ে চলে এলো, কিন্তু কুকুরটিকে ২-৪ দিন আদর টাদর মান্তুসোনা পুন্তুসোনা করার পরে সেইটির এক্সাক্টলি। দায়িত্ব গিয়ে পড়লো তার বাবার মায়ের ওপর, তখন মরো, তখন বাবা মা বা অবস্থা খারাপ। কিন্তু না, সেটা না। এই যে যশস্বী যে কথাটা বললো, এটা কিন্তু খুব ভালো একটা দিক। হ্যাঁ, আমরা এটা নেবার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এই যে তুমি ২৬ বছর বয়সে যখন প্রথম তোমার একটি মানে ওড়ার একটা প্রচেষ্টা চালাচ্ছ, সেই সময় কাউকে দিয়ে তো প্রথম শুরু করেছিলে, কোনো না কোনো ক্লায়েন্টকে দিয়ে শুরু করেছিলে, বা বন্ধু বা হোয়াট এভার এলস, কাউকে দিয়ে তো একটা শুরু না, করেছিলে। আমার মনে হয়েছে এটারও প্রশিক্ষণ দরকার। হ্যাঁ। আমি যেহেতু আমি বললাম আমি খুব ছোটবেলা থেকে মানে আই ডিড, আমরা 95 এ 97 এ যখন এই একটা ওই
বিশ্ব সুন্দরীর এই প্রতিযোগিতাগুলো হচ্ছে, তখন আমাদের কলকাতায় র্যাম্প মডেলিং এর একটা হুম হুম ইয়ে হুম আসে। হুম হুম তো সেই সময় I was a kid, I was still in my school. তো তখন আমাদের ওই র্যাম্প শোয়ে আমি কিছু কাজ করেছি। তারপর বিভিন্ন প্রিন্ট ম্যাগাজিনে কাজ করেছি। বাহ তো এখান থেকে আমার একটা মানে ফার্স্ট আর্নিং শুরু হয়ে গেছে খুব আচ্ছা কম বয়সে। আচ্ছা I did my first print at 13 বছর বয়সে। বাহ তো একটা আইসক্রিমের বিজ্ঞাপন ছিল। তো I started earning very আর তারপর আমি কখনোই spendthrift ছিলাম না। আচ্ছা তো সেই সময় থেকে আমার একটা সেভিংস এর প্রতি থাকে and I did all odd jobs thanks to my parenting as I হ্যাঁ mentioned না earlier. প্রথম যেদিন তুমি ক্লায়েন্ট হ্যান্ডেল করলে হুম। হ্যাঁ কিরম অনুভূতি হয়েছিল না আমি তো প্রথমে আমি দিল্লিতে গেছি। প্রথমে আমি এখানে স্কুলে থাকতে থাকতে মানে ইন মাই হাই স্কুল 11 এ আমি একটা কোর্স করি আচ্ছা এখানে। তখন মনে হয়েছিল যে আমি ওই ওয়াজ আ পয়েন্ট যে বোধহয় আমি ইন্ডাস্ট্রিটার সম্বন্ধে আরো বেশি জানতে চাই। বাট সেই সময় তো অতটা মানে ছিল না। আমি একটা সামার ভ্যাকেশনে কোর্স করেছি। ওকে তারপরে আমার মনে হয়েছিল ওকে ইটস গুড মানে আমি আমার ইন্টারেস্ট খুঁজে পেয়েছিলাম। তারপর আমার এডুকেশন কমপ্লিট করার পরে আমার মনে হলো যে আমি করেছি জবস বাট আমার সামহাউ মনে হতো আমি কিছু ক্রিয়েটিভ করতে চাই। তো তখন মনে হয়েছে যে ফাইন আমি এটা আমায় শিখতে হবে। এটা না শিখে আমি শুরু করে হ্যাঁ দিলাম এরকম সত্যি কোনো ইন্ডাস্ট্রি কিছু নয়। না শিখে বোধহয় করাটা সেটা একদম পুরোপুরি সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতন হয় এক্সাক্টলি। ঠিক তো আমি আমার ইন দ্য মিন টাইম আই গট ম্যারিড অ্যান্ড তারপর আমার মনে হয়েছে যে আমি এটা শিখতে হবে আমাকে ভালো করে। তো আমার যা কিছু সেভিংস ছিল সেগুলোকে নিয়ে আমি I did my first course with Mrs. Shehnaz Hussain তো দিল্লিতে। তো প্রফেশনাল যে কোর্স। তো করার পরে ওখানে আমি ট্রেনির কাজ করেছি। I worked with her. ওকে তো সেই জায়গায় যে আমি আসলে এই ক্লায়েন্ট মানে I was gathering খুব experience. ভাগ্যবতী নারী হ্যাঁ সত্যি আপনারা বলুন খুব ভাগ্যবতী নারী নামটা কি সেহনাজ হোসেন ওরে বাপরে বাপ না, she was God মানে she is my God যে মানে আমার প্রফেশনে আমার মনে হচ্ছে we are the last batch probably হুম হুম যারা ওনাকে পেয়েছি। হুম হুম তো সেখানে আমি কোর্স কমপ্লিট করেছি। করার পরে দেন I worked with মানে এখানে কলকাতার আমি ব্র্যান্ড নিচ্ছি না। আমি একটি সেলুনে আমি তাদেরকে হেয়ার সেলুন আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি যে I want to gain experience তো ওখানেও আমি কাজ করেছি বাহ for certain time. Then I started my salon. আচ্ছা এটা যখন তুমি পুরোটা একটা জার্নি। ইটস নট দেখো কোনো কিছুই তোমার কাছে হঠাৎ এসে ক্লায়েন্ট না চলে না না আসবে না। আমরা না যেটা ভাবি না না যে আমাদের কাছে আমি সেলুন খুললাম, আমার কাছে ক্লায়েন্ট চলে হ্যাঁ আসবে। You need to gain একদম experience. একদম একদম হুম তো না তার যখন তুমি তোমার নিজের যখন খুললে প্রতিষ্ঠান যখন এক্সাক্টলি। নিজের হলো হুম। তখন কি খুব ভারী কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছিল সেরকম কোনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ বলতে দেখো সেই মুহূর্তে সেটা চ্যালেঞ্জ মনে হয়নি। সেই মুহূর্তে মনে হচ্ছে দিস ইজ মাই জার্নি আমাকে এটা করতে হবে। এখন মনে হয় কি করে করেছি। আমি এই জায়গা থেকে শুরু করেছি মানে ওকে আমার একটা জায়গা দেখতে হবে আগে where to start my salon এবার নেসেসারি লাইসেন্স গুলো আমার সেগুলো আমি নিজে গিয়ে and that too at the age of 25 26 এ আমার অলরেডি salon হয়ে গেছে 25 এ আমাকে এটা গিয়ে কর্পোরেশনে নিজের ট্রেড লাইসেন্স বার করা থেকে শুরু করে I have to go through the সবকিছুই entire process সবকিছু and করতে I was so কি বলবো এটা ইগো নয় আত্মসম্মান আমি কাউকে কিন্তু না ওরকম না ভাবে না না যে আমার এটা করে দাও হুম হুম কোনো আত্মীয় হ্যাঁ স্বজন বন্ধু হ্যাঁ হ্যাঁ বান্ধব যেটা হয় সেই মানুষ রিকোয়েস্ট করে বাবা মা তো আমার তখন আমার বাবা মারাও গেছিলেন হি কুডন্ট সি মি ওই আমার জার্নিটা দেখতে পারেননি বাট আমি প্রত্যেকটা কাজ আমার নিজে নিজে স্টেপে করেছি হ্যাঁ ডিফিকাল্টিস তো ছিলই আমি তো অবশ্যই গিয়ে জানতাম না আমাকে কোন জায়গাটায় যেতে হবে হুম নেসেসারি লাইসেন্স গুলোর জন্য সেটাই সেটাই তো সবটা নিজেকেই হ্যাঁ ওয়ে আউট গুলো বার করতে হয়েছে এক্স্যাক্টলি বাট সেটাই জার্নি ছিল হুম
আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে, এই যে আজকে একটা নাম যশস্বী রহমান, ঠিক আছে, যার হাত কথা বলে, সত্যি তাই, ওটা somebody up যশস্বী there loves me. যশস্বী রহমানের হাত কথা বলে। যদি কোনো ব্রাইডাল মেকআপ থেকে শুরু করে, চুল বাঁধা থেকে শুরু করে, বিভিন্ন টিপস থেকে শুরু করে সবকিছুতে কিন্তু ওনার হাত কথা বলে, ওনার টিপস অব্যর্থ। অনেকের কাছেই শুনেছি, অবশ্য আমার এখনো সৌভাগ্য হয়নি এনার কাছে বসার। হ্যাঁ, তো বড্ড অধৈর্য মেয়ে, আমাকে নিয়ে হয়তো সামলাতেও পারবে না তুমি, এটা একদম খাঁটি সত্যি কথা। এই যে সাফল্য তোমার, এই সাফল্যটাকে বজায় রাখার জন্য প্রচুর স্ট্রাগল আছে, প্রচুর কিছু আছে, কিছুটা শুনলাম, কিন্তু এই যে ডেডিকেটেড ওয়েতে কিছু কাজ আমি করব আর কিছু করব না, একটা জায়গায় ফিক্সড হয়ে থাকা, স্ট্রিক্টলি কাজগুলো করা, সেটা কিরকম? সেটা ডিসিপ্লিন একটা খুব জরুরি। আমি জানি কনসিকুয়েন্সেস, আমি একটু অতি সাবধানী লোক। আমি জানি এটা করলে আমার এইটা কনসিকুয়েন্সেস হবে। সেটা দেখো, তুমি যদি কোনো স্বপ্ন, প্রত্যেক মানুষ দেখে। অবশ্যই। তারপরের প্রশ্নটাই আসে, মানে কথাটাই আসে, প্রশ্ন না, কথাটা আসে, ইফ ইউ ড্রিম দেন ইউ হ্যাভ টু এক্সেল, দেন ইউ অ্যাচিভ। একদম সহমত। সেই ক্ষেত্রে ওই স্বপ্ন দেখলাম আর সেটার জন্য আমি কোনো কিছু করলাম না, হবে না। খাটতে হবে, তার পেছনে ডেডিকেশন বলে একটা ব্যাপার রয়েছে, প্রচন্ড খাটনি, প্রচন্ড পরিশ্রমী হতে হবে, না পরিশ্রম করলে কেষ্টটি লাভ হয় না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার এখানে একটা জিনিস তোমাকে বলার আছে, আমাদের পরিশ্রমের থেকেও বেশি জানতো অনেক স্যাক্রিফাইসেস করতে হয়। তুমি আমাদের পার্টিকুলারলি ইন লাইফ অফ বিউটিশিয়ান বা একটা হেয়ার ড্রেসারের লাইফে, সেটা আমি এবং আমার টিম যারা আমার সাথে কাজ করেন প্রত্যেকেই, আমি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারি না। শুনতে খুব, মানে হয়তো মনে হবে যে খুব বাজে ব্যাপার, কিন্তু যে কোনো বিয়ের দিন আমি আমার খুব ক্লোজ রিলেটিভের বিয়েতেও আমি গিয়ে 9টার আগে 10টার আগে পৌঁছতে পারবো না। এন্ড দ্যাট টু, মানে পুরো বিয়েটা আমি আজ অব্দি, আমি মনে পড়ে না আমার 20 বছরের জার্নিতে আমি কোনো বিয়ে প্রপারলি অ্যাটেন্ড করতে পেরেছি কিনা। আমার কাজিনসদের, এখন আমার নেফিউদের, কারো বিয়ে অ্যাটেন্ড করতে পারি। ক্যামেরার সামনে কথা দিচ্ছি, আমার 2 কন্যা, আমার বড় কন্যা হোক ছোট কন্যা হোক, আমার মেয়েদের বিয়েতে যশস্বীকে সন্ধে 6টার সময় আমি আমার বাড়িতে হাজিরা দেখতে চাই। একদম, এইটা আমি অন ক্যামেরা আপনাদের দর্শকদের সামনে বলে রাখলাম। এই যে ওর 9টা 10টায় আসা, এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউড হবে না, কারণ ওকে আসতেই হবে। জানি না, আমার যদি বিয়েটা আমার প্রফেশন, মানে ক্যারিয়ারের আগে না হতো, আমি নিজের বিয়েতে ঠিক মতো পৌঁছতে পারতাম। এইটা দুর্দান্ত বিষয়, কিন্তু বর এসে গেল, বউয়ের পাত্তা নেই। এটা হয়, আমি, তোমার লাইফটা এরকমই হয়ে যায় না, তোমার প্রায়োরিটিসটা তোমায় দেখতে হবে। অবশ্যই, তুমি যদি একটা জায়গায় টিকে দেখো, সাকসেস পাওয়া যায়, কিন্তু সেটাকে ধরে রাখাটা একটা ব্যাপার, সত্যি তাই, জায়গাটা ধরে রাখাটা একটা ব্যাপার। একটা বাচ্চাও কিন্তু এখন বুঝে গেছে যে ক্লাসে ফার্স্ট হলে সে একটা বড় একটা জায়গা আছে, তার সেই ইমেজটা ধরে রাখতে হবে। দেখবেন ছোট ছোট বাচ্চারাও বলে ইমেজটা ধরে রাখতে হবে। আমরা কিন্তু বুঝতাম না, আমরা কেরিয়ারের এই জায়গাটায় বুঝি, পড়াশোনার ব্যাপারটা কিন্তু অত চালাচ্ছিলাম না, অত বুঝতাম না, এখনকার বাচ্চারা কিন্তু বোঝে। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস, আরেকটা প্রশ্নে চলে আসি তোমার কাছে, সেটা হচ্ছে এই যে তোমার সেলন হলো, সবকিছু হলো, এবার বেশ কিছু ইম্পর্টেন্ট কিছু মানুষ যাদের সঙ্গে তোমার সখ্যতা হওয়া, তোমার বন্ধু হয়ে যাওয়া বা কিছু, হ্যাঁ, এবার তারা তোমাকে খুব কাছের করে নিয়েছে, তুমিও তাদেরকে খুব কাছের করে নিয়েছো। এবার সেই যে জগৎটা তোমার কতটা ভালো লাগে? দেখো, আমার কাছে হয়তো কলকাতার টপ নচ সেলিব্রিটিরাও আমার ক্লায়েন্ট, তুমি জানো। হ্যাঁ। বাট আমার কাছে কিন্তু যখন আমার চেয়ারে বসছেন কেউ, আমার কাছে উনি কোন জায়গা থেকে বিলং করেন, মানে কতটা প্রভাবশালী সেটা না। হয়তো অ্যাক্টরসদের ক্ষেত্রে হয় যে হয়তো তারা বেশি জানে, বেশি এক্সপোজড, তাদের সাজগোজের ব্যাপারেও এক্সপিরিয়েন্স অনেক বেশি, সেটা হতে পারে। কিন্তু আমার কাছে যে কলেজ পড়ুয়া মেয়েটি একটি আইব্রো করতে এসছেন, তিনিই যতটা ইম্পর্টেন্ট,
ওনারাও ততটাই ইম্পর্টেন্ট। এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আমার কাজটা দুজনের ক্ষেত্রেই সেম। একদম একদম একদম। আচ্ছা, এই যে আম, প্রথম আম, যখন তুমি মানে এই যে স্যালনটা যখন করলে, আর প্রথম যে রেমুনারেশনটা যখন তোমার ব্যাগে পুরলে, সেই অনুভূতিটা কিরম ছিল? খুব জানতে ইচ্ছা করছে। প্রথম আমার কাছে আই স্টিল রিমেম্বার একটি বাচ্চা মেয়ে হেয়ার কাট করতে এসেছিল তার বাবার সাথে। আহ, করার পরে মানে আই ওয়াজ ইন আ ট্রান্স, সত্যি কথা বলছি। মানে ইনগ্রেশন যেদিন আমার হলো স্যালন, হুম। তার 20 মিনিট পরে অ্যান্ড দ্যাট কিড ওয়াজ অলসো ওয়েটিং। সে আমাকে বললো সে লোকালি, মানে আমাদের সেম লোকালিটিরই, বালিগঞ্জে। তো বললো আমি স্যালনটা হতে দেখতাম, তো শি ইউজ টু রিকোয়েস্ট অফ আদার কি আমি যাব। তো ইট ওয়াজ লাইক, মানে তখন তো একটা স্বপ্ন মনে হচ্ছে, হ্যাঁ, ভয়ও ছিল। সত্যি তাই। আমি ভয় কিন্তু এখনো পাই হ্যাঁ, আফটার 20 সেটা তোমার ইয়ার্স মুখ পরে। দেখেই বোঝা যায়। এটা একটা বড় ব্যাপার। যশস্বীর মুখ দেখে আমার কোনোদিন মনে হয়নি যে যশস্বী ভীষণভাবে টেনশনলেস একটা লাইফে আছে। ওর মুখ দেখেই মনে হয় ও মাঝে মাঝে বড্ড ভীতু হয়ে যাচ্ছে। সেটা না, কি ঠিক? ভীতুটা হওয়া ভালো, হুম। ওভার কনফিডেন্ট হওয়া। আমি কনফিডেন্ট, শেমলেসলি কনফিডেন্ট। কিন্তু আমি তো জানি না যে আমি যেটা পারফর্ম করব। আমার মনে হয় যারা পারফর্মিং আর্টস এর সাথে যুক্ত। জড়িত তাদের হুম, প্রত্যেকের এই হুম, ফিলিংসটা হয়। হুম। আমি আজও যখন সকালে ফার্স্ট হেয়ার কাটটা করি, আমার অতটাই, আজকে তো আমার স্কোরবোর্ড খালি, শুরু মানে জিরো থেকে আমায় শুরু করতে হবে। হ্যাঁ, তো হ্যাঁ। আমার মনে হয় আমি ওই জায়গায় কোনোদিন কনফিডেন্ট হই না। আচ্ছা, এই যে তোমার এই যে প্রফেশন, এই প্রফেশনের বাইরে গিয়ে আর কি কি ভালো লাগে? শুনেছি তুমি গল্পের বই পড়তে প্রচন্ড আই ভালোবাসো। লাভ রিডিং হ্যাঁ। and ট্রাভেল করতে ভালোবাসি। ট্রাভেল বলতে আমার কাছে এখন যেটা মনে হয় যে খুব সেরেন ট্রাভেল করব। আমি আমি যেকোনো এক্সপেরিয়েন্সই ভালো লাগে। বি ইট এ মুভি। আমি কিন্তু খুব বেশি সোশ্যালাইজ করি না। জানি। কারণ সারাদিনে আমি যেখানে কাজ করি না, মানে খুব অ্যাক্টিভিটিস পূর্ণ জায়গা। তো তখন মনে হয় যে না, এই সময়টা মি টাইম। না, আই লাভ এত তো রিডিং। ব্যস্ত একটা লাইফ, সেই ব্যস্ততার লাইফে যে বই পড়া বা কিছু, এগুলো তো একটা ডিপ থিঙ্কিং এর ব্যাপার বা কিছু, সময় পাও? সময়টা এখন কম পাই, কিন্তু যখন দুদিনের ধরে ছুটি পেলাম, আই একটা মানে ওটা তো ভালো লাগার ওইটা জায়গা, ভালো লাগার জায়গা। তাও একটা, গ্লুড হয়ে যায় তাও তখন। একটা একটা স্ট্রেস তো মানুষের থাকে। এতটা কাজ করার পরে এতটা তোমার ডেডিকেশন, এত ওগুলো প্রত্যেকটা। একটু স্ট্রেস বাস্টার। হ্যাঁ, মানে সেই সময়টা বার করে নেওয়াটা, এটা কিন্তু একটা বড় ব্যাপার। হ্যাঁ, ওর এতটা কাজ করছে, করার পরেও কিন্তু গল্পের বই পড়ছে, বিভিন্ন জায়গা কিন্তু ট্রাভেল করে। হ্যাঁ, আর ছবি তুলতে খুব ভালোবাসে, সেটা আমি জানি। আপনাদের গোপন কথাটা জানিয়ে রাখি, ও কিন্তু ছবি তুলতে ভীষণ ভালোবাসে। না, আমি কিন্তু একদমই ওই প্রচুর মানে ১০০ সেলফি তুলি সিলেক্টিভ, না। সিলেক্টিভ, খুব সিলেক্টিভ। খুব সিলেক্টিভ, কিন্তু সেগুলো দুর্দান্ত হয়। আচ্ছা, এই তুমি যে সময় জার্নিটা শুরু করেছিলে, সেই সময় খুব কম এই প্রফেশনটা ছিল। এখন যেমন ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে চতুর্দিকে, সেটা কিন্তু তখন ছিল না। বা তোমার বাড়ির থেকে যে সাপোর্টটা তুমি পেয়েছিলে, যে তুমি নিজে কাজ করো, নিজে যেটা করবে সেটা ডেডিকেশনের সঙ্গে করো, ঠিকঠাক করো। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে, তখন তো মা বাবারাও সাপোর্ট করতো না এই ব্যাপারটা, সব প্রত্যেক হ্যাঁ, পরিবার তাই ছিল না। কিন্তু এখন মা বাবারা ঠেলে ঠেলে পাঠাচ্ছে, যা তুই ওই ওই প্রফেশনটায় যা, ওই প্রফেশনটা খুব ভালো প্রফেশন বা কিছু। সেই নতুন যারা আসছে, নিউ কামার, তাদের জন্য তুমি কি বলবে? দেখুন আমি প্রথমে জয়কে বলবো যে তাদের নিজের কাজটাকে খুব ভালো করে জানতে হবে। এইটা নয় যে ইনভেস্টমেন্ট ইজ সামথিং, ডুইং আ বিজনেস অ্যান্ড বিইং আ বিউটিশিয়ান বা হেয়ার স্টাইলিস্ট, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জায়গা। তুমি যদি ব্যবসা করতে আসো, ফিনান্স তোমার ইনভেস্ট করতে পারো, তুমি তোমার অর্থলগ্নি করতে পারো। আর তুমি ওকে, আমি স্যালন ওনার এই জায়গাটা এনজয় করতে পারো। দ্যাট ইজ আ ডিফারেন্ট স্টোরি। সেটা যে কোনো কেউ পারে যার অর্থলগ্নি করার ক্ষমতা আছে।
কিন্তু যদি তুমি তোমার প্রফেশনটা মানে তুমি যদি হেয়ার স্টাইলিস্ট হতে চাও, স্যালন করছি দুটো অ্যাঙ্গেল থাকে তার। ইদার আমি হেয়ার স্টাইলিস্ট, আমার কাজটা করার আমার একটা জায়গা দরকার, তাই জন্য আমি একটা স্যালন করছি। আর আমি ফিনান্স করছি রিটার্নের জন্য, ওকে দিস গুড মানি ইনটু দিস। আসলে কিন্তু এই জায়গাটায় এজন্য অনেক সেলুন বন্ধ হয়ে যায়। যে এক্স্যাক্টলি। মাত্রায় হচ্ছে সেলুন সে মাত্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কন্টিনিউ করতে পারছে না, স্ট্রাগলস সেই হচ্ছে জায়গাটা লাইফে। ধরে রাখতে পারছে না, এক্স্যাক্টলি। যে তো জায়গাটা ধরে তুমি রাখার তোমার দরকার। কাজটাকে খুব ভালো করে শেখা দরকার। তুমি তুমি যদি স্টাফ, হ্যাঁ, তোমার নাম্বার অফ বিজনেসের জন্য মানে সেই জায়গায় হয়তো গিয়ে কোথাও আমাদের হেল্পস নিতে হচ্ছে। হ্যাঁ, তুমি যদি একটা বড় স্যালন রান করতে চাও তোমাকে টিম বানাতে হবে। কিন্তু ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। তোমার মাথায় এটা সবসময় রাখতে হবে। সো ইউ শুড নো এভরি স্ট্র্যাটেজি, এভরি বিট অফ দ্য বিজনেস। ঠিক। তো সেটার জন্য প্রচুর শিখতে ঠিক। হবে। আর একটা জিনিস আমার জীবনের আইরনি, আমি এই বিজনেসে ভেবেছিলাম যে আর পড়াশোনা করতে হবে না। ওকে, আই এম ডান, সর্টেড। কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়। ইফ ইউ ওয়ান্ট টু, তুমি যে জায়গাটা ধরে রাখতে চাও, তুমি যদি সাকসেসফুলি কাজ করতে চাও, প্রচুর পড়াশোনা করতে হয়। শোনো, যারা আসছো এই প্রফেশনে তাদেরকে আমি বলি, যাদের ইচ্ছে আছে অথচ পড়ার ইচ্ছে নেই, তাদেরকে আমি বলে রাখি ভাই পড়াশোনা কিন্তু করতেই হবে, সেদিক থেকে কিন্তু পিছিয়ে গেলে চলবে না। যশস্বী বলেই দিয়েছে প্রচুর পড়াশোনা, তাহলে পড়াশোনার বাইরে কিছু নেই। কিছু যা নেই, যেখানেই অ্যাবসলিউটলি। যাবে যা করবে পড়াশুনো, ওই বইটির দরকার, বুঝতে পেরেছো? হাতে কলমে তো যা করার করবে, কিন্তু বইটির দরকার। প্রথম একটা কথা জিজ্ঞেস করব, সেটা হচ্ছে এই যে সৌন্দর্য, সৌন্দর্য কথাটার তো একটা ডেফিনেশন আছে, তোমার কাছে সৌন্দর্য ডেফিনেশনটা কি? আমার কাছে কিন্তু একটা মানে দেখো, পারফেক্ট স্কিন, পারফেক্ট হেয়ার, তার থেকে এরকম অনেকেই হয় কিন্তু তাদেরকে আমরা হয়তো ঘুরেও দেখি না, খুব বেশি প্লাস্টিক লাগে। আমার কাছে সৌন্দর্য পুরো ব্যক্তিত্বটা। ঠিক। ঠিক। হ্যাঁ, হাইজেন ইজ এ ডিফারেন্ট স্টোরি, বাট সৌন্দর্য তো ইজ কামস ফ্রম ইনসাইড। তোমার পুরো ব্যক্তিত্বটাই তোমার সৌন্দর্য। ভেতর থেকে যেটা আসছে। তুমি যে কোনো কিছুর হওয়ার আগে না ভালো মানুষ হতে হয়, অবশ্যই, অবশ্যই, একদম সেই ঠিক কথা। রিফ্লেকশনটা তোমার চেহারায় আসবেই। আজকে ওকে যে প্রশ্নটা আমি করলাম, সৌন্দর্যর সংজ্ঞা, আজকে আপনারাও আমাকে একটু কমেন্টে লিখে পাঠান না। আপনাদের মতামতটা আমার কাছে ভীষণভাবে প্রিয়, কিন্তু ভীষণ আকর্ষণীয় হয়ে ওঠে আপনারা যখন কিছু লেখেন, আমি ভীষণ সাহস পাই। আম, সৌন্দর্য কথার সংজ্ঞা দেখি না কার কাছে কি মত। আচ্ছা, আর একটা কথা বলি, সেটা হচ্ছে এখন বর্ষাকাল, ওই দর্শকদের প্রশ্ন কিছু কিছু মাথায় নিয়ে এসেছি তোমায় নিশ্চয়ই। জিজ্ঞেস করার জন্য। এই এখন বর্ষাকাল, অনেকেরই চুলের সমস্যা হচ্ছে, অনেকেরই একটা স্কিনের সমস্যা হচ্ছে, বা এই বর্ষার জল ঠেলে রাস্তায় যাবার পরে বাড়িতে এসে পায়ে র্যাশ বেরোচ্ছে। হ্যাঁ, তো কি করবে? বর্ষায় সব থেকে বেশি ফাঙ্গাল ইনফেকশন হওয়ারও সময়, যেটা তুমি বললে বাইরে থেকে এলাম র্যাশ হচ্ছে। প্রথম কথা, তোমার বাড়ি থেকে মানে বাইরে থেকে বাড়িতে এসে প্রথম আগে নিজেকে, নিজের বডি, নিজের হেয়ার পরিষ্কার করো, লিউকওয়ার্ম ওয়াটার উইথ সোপ দিয়ে, আহ, বা বডি ওয়াশ দিয়ে ক্লিন ইউর বডি। অ্যান্ড সেকেন্ডলি, আমরা বর্ষায় সব থেকে বড় ভুল করি, ওকে ওয়েদারটা খারাপ, আমি হেয়ার ওয়াশ করব, শ্যাম্পু করব, অনেকটা সময় চলে যাবে চুল শুকোতে। আম, নিজের চুল প্রতি মানে আমি বর্ষাকালে তো বলবো এভরি অল্টারনেট ডেজ হেয়ার ওয়াশ করুন শ্যাম্পু করে। আর ভিজে চুল বাঁধবেন না প্লিজ। আমরা যদি বর্ষার বাইরে ভিজেও যাচ্ছি, ফার্স্ট কাজ বাড়িতে এসে হেয়ার ড্রায়ার ইউজ করুন, কোনো সমস্যা নেই, একটা মিডিয়াম টেম্পারেচারে ইউজ করুন, বাট করুন। শুনে নিয়েছেন, আপনারা সেই মতন কাজ করবেন। আমি যদিও বড্ড অবাধ্য, কিছুই করি না। আহ, যশস্বী জানে আমি ভীষণ অবাধ্য। একদম, একদম। আর আম, একটা লাস্ট কোয়েশ্চেনে যাব, তারপরে একটা আকর্ষণীয় খেলা আছে। আপনারা তো জানেন আমার নিয়মগুলো। যেই আমার সঙ্গে সঙ্গী আসুক না কেন, তাকে নিয়ে একটা মজার খেলা খেলি আমার বৈঠকখানায়। এবার সেটা হচ্ছে আম, প্রাইজ আছে? সারা
না, কোনো প্রাইজ নেই এখানে, আমি প্রাইজ নিয়ে যেতে পারি তোমার থেকে। এই যে তোমার টিপস, এই যে তোমার কথা, এইগুলোই আমাদের কাছে প্রাইজ। বলুন সত্যি বলেছি কিনা? দেখেছো, দর্শকরাও ঠিকঠাক বলছে। সেটা হচ্ছে এই যে তোমার দেওয়া বিউটি টিপস, এমন কোনো একটা বিউটি টিপস বলো যেটা আমাদের 365 দিনকে কভার করে। একটা কোনো সাধারণ কোনো একটা বিউটি টিপস যেটাতে মানুষ ভালো থাকবে। কিপ ইয়োরসেলফ হাইড্রেটেড, অযথা টেনশন নেবেন না, স্টে হ্যাপি। দারুণ একটা কথা বললে, যে টেনশন নেবেন না। ইউ হ্যাভ টু ফেস দ্য চ্যালেঞ্জ। দেখো, যা কিছু আসে তোমাকে চ্যালেঞ্জটা আলটিমেটলি ফেস করতেই হবে। সত্যি তাই। আর এই টেনশনকে পাশ বালিশ করে রাখার মতো লোক আজকাল আর পাওয়া যায় না যশস্বী। এইটা সত্যি খুব না, সাংঘাতিক কিন্তু ব্যাপার। সেটা আমাদের খুব দরকার। সত্যি তাই। আচ্ছা, একটা ছোট্ট খেলা খেলবো। আমি একটা শব্দ বলবো, তোমাকে না ভেবে এক কথায় এক লাইনে উত্তর দিতে হবে, ঠিক আছে? ছোটবেলা, অনেক স্বপ্ন। মা, শিকড়ের টান। আয়না, আয়না, সেলফ অ্যাসেসমেন্ট। ফিজিক মানে অ্যাপিয়ারেন্সে না, খালি এখানে আমি নিজের মধ্যে একটা ভালো মানুষকে দেখতে পাচ্ছি কিনা। একদম নিজের কারেক্ট। মনের আয়নাটাও এটা ফেস খুব করতে এটা হবে। খুব দামি কথা, খুব দামি কথা। আচ্ছা, সৌন্দর্য, সৌন্দর্য, এক কথায় ইনার রিফ্লেকশন। আত্মবিশ্বাস, খুব জরুরি। প্রথম আয়, প্রথমায় 13 বছর বয়সে। আর প্রথম ক্লায়েন্ট, প্রথম ক্লায়েন্ট স্যালনে আর না যে ট্রেনিংয়ের কোনো সময়। যে কোনো জায়গায় ফার্স্ট যেখানে তুমি করেছো। অ্যাপ্রুভালের প্রচন্ড একটা আকাঙ্ক্ষা কাজ করেছিল, হুম যেটা করছি ঠিক করছি না ভুল করছি। হুম। কাজও করে অবশ্য। স্বপ্ন, প্রচুর, অগুন্তি, অবন্তি। লেখা যাবে না। স্বপ্ন দেখি বলেই তো আমরা বাঁচি। ব্যর্থতা, ভাবতে চাই না। ঠিক। এই হচ্ছে ঠিকঠাক বন্ধু আমার। ব্যর্থতা, ভাবতে চাই না। এই কথাটা কিন্তু লিখে রাখুন একদম মনের মধ্যে, খাতার মধ্যে। আজকের আপনি বা আজকের তুমি, উম, বেশি কনফিডেন্ট, ধৈর্যশীল। ধৈর্য আছে? আছে, প্রচুর আছে। বাহ, হুম, যাক। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে আম, তোমার এই যে জার্নি, এই যে চলা, তার বাইরে গিয়ে একটা যশস্বী আছে। সেই যশস্বীকে তুমি খুঁজে পাও কিভাবে পাও? সেই যশস্বীটা কেমন? উম, নিজেকে কিভাবে তুমি সবার সামনে মানে তোমার প্রফেশনের যশস্বী ম্যাডামের বাইরে গিয়ে? না, ওরকম বোধহয় আমাদের নিজের রিফ্লেকশনটাই কিছুটা কাজে আসে। কাজে একটাই খালি প্রবলেম আসে আমার প্রফেশনাল লাইফে, কিছু ডিসিপ্লিন মেনটেনের ক্ষেত্রে আমাদের হয়তো অনেক সময় আহ, আমার টিমের সাথে, আমি পৃথিবীতে কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারি না, কিন্তু ইফ ইউ আস্ক মাই টিম, হয়তো কোনো সময় যেটা শেখাবার অবভিয়াসলি সেটা তো করতেই হবে, প্রয়োজনে ইউ হ্যাভ টু বি করতেই লিটল হবে। স্ট্রিক্ট। হুম। আদারওয়াইজ আমি না, তুমি তো খারাপ মানুষই নও, তুমি না, করবে কেন? খারাপ বড্ড মানুষ ভালো না, মানুষ। আমি কাউকে যদি কষ্ট দিয়ে কথা বলি ওটা আমার মধ্যে খুব রিপার্কেশন হয়, কিন্তু সেই যখন আমি আবার টিচারের ভূমিকাটা পালন করি, ক্যাপ্টেনের ভূমিকাটা টিমে, তখন ওই জায়গাটা একটু বোধহয় একটু। দুটো আলাদা জায়গা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। প্রথম যেদিন পত্রিকায় নিজের ছবিটা দেখলে হুম, কিরম লেগেছিল? কি অনুভূতি হয়েছিল? প্রথম যেদিন পত্রিকায় ছবি দেখেছি অ্যাজ আ হেয়ারড্রেসার, না আমার এই প্রফেশনে, না না, বিজ্ঞাপনে, বিজ্ঞাপনের জগতে যখন ফার্স্ট তোমার ছবিটা বেরোলো। ওটা তো নিয়ে আমি সারা পাড়া দেখাতে শুরু করে দিলাম। 13 বছর বয়সে, মানে আমার তো নিজেকে হ্যাঁ, স্টার, তখন শাহরুখ খান মনে তাহলে হচ্ছিল। স্টার ভাবছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, আমি এখানে কোথায়, আমি বলিউড ইন্ডাস্ট্রিতে বসে আছি, ঠিক 13 একদম। বছর বয়সে তোমার যদি
বিজ্ঞাপনের ছবি বেরোয় তখন মানে আমি দারুণ ব্যাপার, আমি আছি পৃথিবীতে আর এই একদম শাহরুখ খান আছে। একদম দারুণ ব্যাপার, হাততালি দিলাম তার জন্য। খুব মজা হলো আজকে, যশস্বীকে পেলাম। ও কিন্তু আমার খুব ভালো বন্ধু, ভীষণ ভালো বন্ধু। আসলে আহ শুধু তো বন্ধু এইভাবে হয় না যে দিনরাত তার বাড়ি যাতায়াত করছি, খাওয়া দাওয়া করছি, সঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছি, সেরকম সেরকম নয়। ওর সঙ্গে আমার মাইন্ডসেটটা খুব ভালো, ওর সঙ্গে বন্ডিংটা খুব ভালো। আমিও কিন্তু তোমার সাথে একদম কথাবার্তা আমাদের খুব কম একদম হয়, খুব কম বাট হয়। আমার যখনই কথা হুম, হয় মানে বছরে হয়তো দুবার কথা হয়, কিন্তু দুবার যখন কথা হয় সেই স্পিক কথাটাই আওয়ার কিন্তু হাজার। খুব ভালো কথা হয় আমাদের। তো আজকের এই অনুষ্ঠান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর একটা শেয়ার, লাইক আর কমেন্ট, আপনাদের প্রচুর প্রচুর কমেন্টস আমাকে কিন্তু বরাবর সাহস দেয়। আর আজকে ঝাঁপি বন্ধ করি, অনেকক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, আবার আসবো কোনো একজন বন্ধুকে নিয়ে, বা কেউ একজন সেলিব্রিটিকে নিয়ে, বা তার স্ব স্ব ক্ষেত্রে যারা নিজেদের পা শক্ত করেছে নিজেদের চেষ্টায়, প্রচন্ড স্ট্রাগল করেছে, যাদের কাছ থেকে শুনতে পাবেন তাদের জীবনের গল্প। নমস্কার, আসি তাহলে, ভালো থাকবেন।